এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আলতাফ হোসেন। যাচ্ছি তার কাছে। আলতাফ, আপনাকে স্বাগত জানাই। আলতাফ, তারেক রহমান আজ সারাদিন ব্যাপী বিভিন্ন জায়গায় জনসভা করছেন, এখনও তার জনসভা আছে। একটু জানাবেন যে আজকে এখন পর্যন্ত তিনি জনসভাগুলোতে কি বার্তা দিলেন, কি বলতে চাইলেন? ধন্যবাদ আপনাকে। বেশ কিছু বিষয় আসলে তিনি এই জনসভাগুলোতে বক্তব্যে তিনি তুলে ধরেছেন। আমি প্রথমে আপনাকে দেখাতে চাই যে মূলত বেশ কিছু পয়েন্ট সেখানে উল্লেখ করেছেন তারেক রহমান। তার মধ্যে বিএনপি যে দুর্নীতিগ্রস্ত দল, এইটা বলে যে জামাত ইসলাম, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী তারা যে সমালোচনা করছে, সেই সমালোচনার জবাব দিয়েছেন মূলত তিনি। এবং তারেক রহমান বলেছেন যে বিএনপি যদি দুর্নীতিগ্রস্ত দল হয়ে থাকে তাহলে জামাতের যে মন্ত্রীরা তাহলে তাদের সঙ্গে থাকলো কীভাবে, তারা পদত্যাগ করলো না, সেই বিষয়টি কিন্তু তিনি মনে করে দিয়েছেন। এবং একই সঙ্গে বলেছেন যে দুর্নীতিগ্রস্ত বিএনপি নয়, এটি প্রমাণ করে যে জামাতের যে মন্ত্রীরা তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই সরকারে ছিল। একই সঙ্গে তিনি অস্বীকার করেছে যে বিএনপি কখনোই দুর্নীতিগ্রস্ত দল নয়, এমনকি বরং বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দুর্নীতি রোধ করতে তারা সক্ষম হয়েছিলেন বলে তারেক রহমান কিন্তু উল্লেখ করেছেন। একই সঙ্গে বলেছেন তারা বরং অন্য সরকার যখন ক্ষমতা এসছে বাংলাদেশে তখন কিন্তু তারা দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এবং পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম হয় বিএনপি। একই সঙ্গে তারেক রহমান কিন্তু আরও আলোচনা করেছে যে স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে একটি দল, এরকম করে উল্লেখ করে তিনি কিন্তু বলেছেন, অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামীকে উল্লেখ করেই মূলত তিনি বলেছেন যে আসলে স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করা হচ্ছে। এবং বলেছেন যে বিএনপির বিরুদ্ধে এরকম সমালোচনা করে কোনো লাভ হবে না, বিশেষ করে জনগণের কোনো লাভ হবে না। তিনি আসলে এভাবেই বলেছেন যে বিএনপির গীবত করে জনগণের কোনো লাভ হবে না, অর্থাৎ গীবত একটি আসলে ইসলামিক পরিভাষা এবং সেই পরিভাষা ব্যবহার করে তিনি বলেছেন যাতে বিএনপির সমালোচনা করে, অর্থাৎ শুধু বিএনপি নয়, রাজনৈতিক দলগুলো একে অপরকে সমালোচনা করে আসলে দিন শেষে জনগণের যে কোনো লাভ হবে না সেই বিষয়টি কিন্তু আসলে তিনি তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচনী জনসভায় তারেক রহমান আরও বেশ কিছু বিষয় আলোচনা করেন। সেখানে বিএনপির পক্ষ থেকে পরিকল্পনা, অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয়ে তিনি ক্ষমতায় গেলে, অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবেন সেই বিষয়গুলো কিন্তু তিনি আলোচনায় তুলে ধরেন। বিশেষ করে বিভিন্ন পরিকল্পনা, স্বাস্থ্য, শিক্ষা এবং একই সঙ্গে কৃষকদের জন্য কি কি ধরনের উদ্যোগ রয়েছে সেই বিষয়টি কিন্তু তুলে ধরেন। তিনি বলেন যে কৃষকদের জন্য কৃষক বা কৃষি কার্ড, একই সঙ্গে নারীদের জন্য যে ফ্যামিলি কার্ড, তিনি বারবারই যে জনসভাগুলোতে কিন্তু তিনি তুলে ধরছেন যে ফ্যামিলি কার্ড দিলে কি হবে, এর সুবিধাগুলো কি হবে, সেই বিষয়টি কিন্তু আজও বলেছেন যে ফ্যামিলি কার্ড দিলে পরিবারগুলো অন্ততপক্ষে এক মাসে অন্তত একবার তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। একই সঙ্গে পরিশেষে কিন্তু তারেক রহমান একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন যে ভোট লুট ঠেকাতে কেন্দ্র এলাকা অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। আসলে এগুলো তো মোটামুটি তারা আজকে দিনের যেই সফরগুলো ছিল সেখানে বলেছেন। এই মুহূর্তে তিনি কোথাও জনসভা করছেন নাকি? যে এই মুহূর্তে আসলে তারেক রহমান গাজীপুর জনসভায় আসলে অংশ নেবেন, তো সেখানে আমাদের সহকর্মী মেহেদী হাসান সেখানে আছেন। সেই জনসভার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সেখানে সরাসরি যাচ্ছি। মেহেদী, দেখুন, এই গাজীপুরের যে নেতাকর্মীদের অপেক্ষা সেটা কিন্তু সকাল থেকে, অর্থাৎ রাত 9টা পেরিয়েছে, এখনো দলের চেয়ারম্যান এখানে এসে পৌঁছায়নি। হয়তো আমরা জানতে পেরেছি আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। তবে এত দীর্ঘক্ষণ অপেক্ষার পরও আমরা এখানকার যারা অপেক্ষা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তাদের কোনো আক্ষেপ নেই, তাদের কোনো হতাশা নেই, অর্থাৎ তাদের কোনো ক্লান্তি নেই। তারা যতক্ষণ পর্যন্ত তাদের চেয়ারম্যান এখানে না আসবেন ততক্ষণ পর্যন্ত এখানে বসে অপেক্ষা করবেন, তাদের চেয়ারম্যান মহোদয়কে দেখবেন। অর্থাৎ দীর্ঘদিন পর তারা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ এখানে বেশিরভাগ মানুষই কিন্তু তরুণ, অর্থাৎ তরুণ যারা রয়েছেন তারা তাদের জীবনে কখনো সরাসরি দেখেননি দলের চেয়ারম্যান মহোদয়কে। প্রায় 20 বছর পর এই গাজীপুরের মাটিতে আবারও ফিরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই উপলক্ষে আজকের এই নির্বাচনী সমাবেশে সকাল থেকেই গাজীপুরে যে 5টি আসন, সেই 5টি আসনের নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রতিটি মানুষের হাতে হাতে ব্যানার, ফেস্টুন, হাতে হাতে আসলে আগামী নির্বাচনের যে বার্তা সেটি তারা নিয়ে এখানে এসেছেন। তারা যিনি বলছেন আজকের এই সমাবেশ থেকে যে বার্তা তারা পাবেন
তার মাধ্যমে আগামী রাজনীতিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তার পাশাপাশি আজকের এই বার্তা আগামী নির্বাচনে তাদের যে দল ধানের শীষ, বিএনপির যে প্রতীক ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই আসনটি অর্থাৎ এই গাজীপুরে যে 5টি আসন, সেই 5টি আসনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। ধানের শীষের মনোনয়ন যারা পেয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা জানতে পেরেছি তারেক রহমান কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠ, যেটি তার স্মৃতি বিজড়িত এলাকা, সেখানে এসে উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পর এখানকার যারা আসলে নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে ঐক্যের বার্তা এখান থেকে দেয়া হচ্ছে। সাধারণ নেতাকর্মীদের মাঝখানে তারা যিনি বলছেন একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে মনোনয়ন প্রত্যাশী থাকার পরও দিন শেষে এক হয়ে তারা কাজ করবেন, আগামী নির্বাচনে তাদের দল ধানের শীষকে বিজয়ী করবেন, এমনটা কিন্তু তারা বলছে। তো এই ছিল গাজীপুরের রাজবাড়ী মাঠ থেকে বিএনপি নির্বাচনী জনসভার সবশেষ তথ্য আমার কাছে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গাজীপুর থেকে মেহেদী হাসান। আলতাফ, যেটি দেখলাম যে জামায়াত আমির দুটি জায়গায়, যশোর এবং খুলনায় দুটি জনসভা করেছেন। এই জনসভাগুলোতে আসলে তার মূল বক্তব্য কি ছিল, কাদের উদ্দেশ্যে কি বলেছেন, তিনি কি মূল বক্তব্য মোটা দাগে যেটি বলতে হয় যে আসলে জামায়াতের আমির মূলত 3-4টি বিষয় আসলে মোটা দাগে উল্লেখ করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন পরিবার নয়, দেশে জনগণের রাজনীতি চলবে, দলের নারী কর্মীদের উপর যে হামলা হয়েছে সেটির ক্ষোভ জানিয়েছেন, একই সঙ্গে বিএনপিকে শুধরানোর পরামর্শ দিয়েছে। মূলত আসলে যেটি বলতে হয় যে পরিবার নয়, দেশের জনগণের রাজনীতি চলবে, এই বিষয়টি উল্লেখ করে তিনি বোঝাতে চেয়েছেন যে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই যেন এই দেশ চলে এবং রাজনীতি চলে এবং রাজনৈতিক দলগুলো যেন সেই অনুশীলন যেন করে, এবং বলেছেন যে পরিবারতন্ত্র নয়, মূলত জনগণের যে ম্যান্ডেট, জনগণের ভোটেই মূলত সেখানে রাজনীতি হবে এবং রাজনৈতিক দলগুলো পরিচালিত হবে। একই সঙ্গে দলের যে নারী কর্মীদের উপর যে হামলার ক্ষোভ সেটি কিন্তু জানিয়েছেন। আমরা জানি যে বিগত কয়েকদিনে এরকম ঘটনা আমরা খবর জেনেছি গণমাধ্যমের বরাতে, যে বিএনপির অথবা অন্য কোনো দলের পক্ষ থেকে জামাতের নারী কর্মীদের উপরে হামলার ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটে কিন্তু জামাত আমির বলেছেন যে এই ধরনের হামলা আসলে অনাকাঙ্ক্ষিত এবং তিনি এর প্রতিবাদে তিনি একই সঙ্গে কিন্তু আমরা জানি জামাতের পক্ষ থেকে মহিলা সমাবেশেরও আহ্বান করা হয়েছে এবং একই সঙ্গে এই সমাবেশে আসলে জামাতের পক্ষ থেকে বড় ধরনের একটি সমাগম করার একটি তারা পরিকল্পনা করছে। একই সঙ্গে বিএনপিকে শুধরানোর পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন। তারা বারবারই বলছেন যে আসলে সমালোচনা নয়, তারা বলছেন যে আমরা সবাই মিলে, জামাত আমির কিন্তু বারবারই বলছেন সবাই মিলে যেন দেশ পরিচালনা করতে পারে, সেই পরিবেশ যেন তারা করতে পারে। একই সঙ্গে জামাত আমির যেটি আরও বলেছেন যে 12 ফেব্রুয়ারি ছাত্র সংসদের মতো ফল হবে এবং গণভোটে হ্যাঁ জিতলে জিতবে বাংলাদেশ, প্রভু নয়, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আশা। এই পয়েন্টটিতে মূলত তিনি যেটি বোঝাতে চেয়েছেন যে বিগত 5 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আসলে শিবিরের যে সংখ্যাগরিষ্ঠতা যে নির্বাচিত জয়, সেই জয়ের বিষয়টি উল্লেখ করে তিনি বলেছেন যে একইভাবে জাতীয় নির্বাচনও একইভাবে জামাতের ফলাফল পজিটিভ হবে বলে তিনি এরকম বার্তা দিতে চাচ্ছেন এবং 12 ফেব্রুয়ারি তাদেরই জয় হবে বলে তারা কিন্তু প্রত্যাশা করছেন। একই সঙ্গে তিনি গণভোটের কথা বলেছেন যে গণভোটে হ্যাঁ জিতলে জিতবে বাংলাদেশ। আমরা জানি জামাত আমির কিন্তু প্রত্যেকটি জনসভায় তিনি হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছেন। একই সঙ্গে প্রভু নয়, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আশা। তিনি যেটি বলছেন যে ভারতকে তারা বন্ধুত্বপূর্ণ জায়গাতেই দেখতে চায়, কোনো ধরনের আধিপত্য, কোনো ধরনের প্রভুত্ব তারা দেখতে চায় না। জি, অনেক ধন্যবাদ আলতাফ আপনাকে। আপনার মাধ্যমে বেশ কিছু বিষয় জানলাম। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আলতাফ হোসাইন, জানাচ্ছিলেন বড় দুটি যে নির্বাচনী জোট আছে তাদের আজকের যে জনসভা এবং সেখানকার বক্তব্য সম্পর্কে বিস্তারিত।